আসসালামু আলাইকুম। ঈদুল আজহা স্পেশাল মুখরোচক স্বাদের হাতে মাখা গরুর মাংসের একটি মুখরোচক রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর এই হাতে মাখা ঝাল ঝাল গরুর মাংস আমি চালের আটার রুটির সাথে খাওয়ার জন্য রান্না করেছি একটু ঝুল বেশি করেই দিয়ে। তো হাতে যদি সময় কম থাকে আপনারাও চাইলে এইভাবে অল্প সময়ে তৈরি করে নিতে পারেন মুখরোচক স্বাদের এইরকমই ঝাল ঝাল গরুর মাংসের একটি ঝোলকারি রেসিপি। আর আমার কারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুখরোচক হয়েছে। তো আপনারা চাইলে চালের আটার রুটি ছাড়াও কিন্তু এই ঝাল ঝাল ঝোলকারি রেসিপিটি পরোটা কিংবা ভাতের সাথেও খেতে পারবেন। তো যেহেতু ঈদুল আজহাতে আমরা স্পেশালি চালের আটার রুটির সাথে গরুর মাংস খেয়ে থাকি, ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে এই রেসিপিটি শেয়ার করে ফেলি। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে রেসিপিটি দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো গরুর মাংসটা রান্না করার জন্য এখানে আমি হাড্ডি সহ প্রায় 4 কেজি মতো গরুর মাংস নিয়েছি। আর এই গরুর মাংসটা রান্না করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব কিছু কিন্তু আমি হাতের কাছে রেখে দিয়েছি। এবং কতটুকু এই 4 কেজি গরুর মাংসের সাথে আমি ব্যবহার করছি একে একে আপনাদের সাথে শেয়ার করে নিব। তো এট ফার্স্ট আমি একটি কুকারের মধ্যে প্রথমে গরুর মাংসটা অ্যাড করে দিলাম। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি প্রায় 3 কাপের মতো পেঁয়াজ কুচি। তো 4 কেজি গরুর মাংসের অনুপাতে এখানে আমি 4 চা চামচের মতো আদা পেস্ট অ্যাড করে দিলাম। তারপর আমি এতে 4 চা চামচের মতো রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি। গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি 10 থেকে 12 টুকরো করে। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আস্ত 3টি তেজপাতা, আর তেজপাতাগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। রিফাইন অয়েল অ্যাড করে দিলাম 1 কাপ। যেহেতু এগুলো হাড্ডি এবং চর্বি সহ মাংস, সেজন্য তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আবারও 1.5 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। তো যেহেতু মাংসের পরিমাণটা বেশি, সেই অনুপাতে কিন্তু মশলাটাকে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিলাম 1 টেবিল চামচের চাইতে একটু কম হলুদের গুঁড়া। তারপর আমি সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই মিশিয়ে নেওয়ার উপরে কিন্তু কারির টেস্টটা অনেকাংশে নির্ভর করে। তো খুব ভালোভাবে আমি 5 মিনিটের মতো উল্টে পাল্টে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিলাম। এবারে আমি ঢেকে রেখে দিচ্ছি হাফ এন আওয়ারের জন্য। তারপর আমি সরাসরি চুলায় আমার কারিটিকে বসিয়ে দিব। তো আমি চুলার মধ্যে হাফ এন আওয়ার পর বসিয়ে দিলাম। আর যেহেতু আমি পানিটা ব্যবহার করিনি, প্রথম অবস্থায় আমি চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে রান্নাটি বসিয়ে দিয়ে 20 মিনিটের মতো কুক করে নেব। তো মিডিয়াম টু লো হিটে আমি 20 মিনিটের মতো কুক করে নিয়েছি। আর দেখুন মাংসের ভেতর থেকে পানিটা উঠে আসতে শুরু করে দিয়েছে। তো আমি হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এইভাবে কিছুক্ষণ পরপর নাড়ার উপরে থাকতে হবে, তা না হলে কিন্তু তলানিতে ধরে গেলে কারিটা খেতে পোড়া পোড়া স্মেল চলে আসবে এবং খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন অনবরত কিন্তু মাংসের ভেতর থেকে পানিটা উঠে আসতে শুরু করে দিয়েছে। এইভাবে আমি অন স্ক্রিন এবং অফ স্ক্রিনে 6 থেকে 7 বারের মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর দেখুন পানির পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে। তো আবারও আমি প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। তো মিডিয়াম টু লো হিটে আমি এইভাবে উল্টে পাল্টে মাংসটাকে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর কষানো হয়েছে সেটি বোঝার উপায় হচ্ছে, যখন উপর থেকে তেলটা উঠে আসতে শুরু করবে তখনই বুঝে নেবেন মাংসটা কষানো হয়ে গেছে। এবারে আমি পুরোপুরি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঝোলের পানিটা অ্যাড করে দিব। তার আগে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম।
আর ঝোলটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন। যেহেতু আমি চালের আটার রুটির সাথে খাবো, সেজন্য ঝোল বা পানির পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। তো ইন টোটাল আমি 10 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তার থেকে আমি 4 থেকে 5 কাপের মতো পানি শুকিয়ে নিব। অর্থাৎ মাংসটা সেদ্ধ হতে আমার মোট 4 থেকে 5 কাপের মতো পানি লেগেছে। তো হাই হিটে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি এবং মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা আবারও লোতে করে দিয়ে 10 মিনিটের মতো কুক করে নিব, যাতে তেলটা উপরে ভেসে আসে। তো মিডিয়াম টু লো হিটে আমি 10 মিনিটের মতো কুক করে নিয়েছি। আর দেখুন আমার কারিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। আর কতটা সুন্দর এবং পারফেক্ট কালারে চলে এসেছে আমার গরুর মাংসের ঝোল কারিটা, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ। তারপর সবশেষে ফাইনাল টাচ হিসাবে এই কারিটাকে আরও স্বাদ বাড়িয়ে দিতে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো প্রায় 1.5 টেবিল চামচের মতো। স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো লো আঁচে রান্না করে নিব। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার কারির ফাইনাল লুকসটা। দেখুন অলমোস্ট কিন্তু কারিটা তৈরি হয়ে গেছে। তো প্রথমেই বলেছি চালের আটার রুটি দিয়ে খাবো, সেজন্য আমি এই লোভনীয় কারিটি চালের আটার রুটির সাথে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। বিলিভ মি, এই লোভনীয় স্বাদের হাতে মাখা ঝাল ঝাল গরুর মাংসের ঝোল কারি রেসিপিটি খেতে যে কতটা টেস্টি হয়, আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আসছে ঈদুল আজহা তৈরি করে মেহমানদেরকে সার্ভ করতে পারেন। আর যদি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। নেক্সট রেসিপি অথবা ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খাবারের শেষ পাতে যদি এরকমই একটি ডেজার্ট আইটেম হয়, তাহলে কিন্তু খাবারটা একদমই জমে যায়। তো আজকের এই মুখরোচক ডেজার্টটি হচ্ছে পায়েস। আর এই পায়েসটি আমি তৈরি করেছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে। আর এই মুখরোচক পায়েসটি আমি তৈরি করেছিলাম ঈদুল আজহাতে ডেজার্ট হিসাবে। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার আজকের এই পায়েসটি। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিটি দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই মুখরোচক পায়েসটি তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল 1 ঘন্টার মতো ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আমি পায়েসটি বসানোর জন্য একটি ননস্টিক কুকারের মধ্যে 1.5 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপর আমি এতে প্রায় 8 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা আমি অ্যাড করে দিয়েছি এবং এটিকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর অবশ্যই মেশানোর আগ পর্যায়ে কিন্তু চুলার জালটাকে ধরিয়ে দেবেন না। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি চুলার আঁচটা ধরিয়ে দিলাম এবং চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে প্রথমে দুধটাকে ফুটিয়ে নিব। তো এই পর্যায়ে আমি 6 টুকরো দারুচিনি এবং 6 টুকরো এলাচি অ্যাড করে দিলাম। এতে করে পায়েসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চালটা। তারপর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি রাইসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই নাড়ার উপরে থাকতে হবে, তা না হলে তলানিতে ধরে যেতে পারে। আর মুখরোচক পায়েসটা তৈরি করার ক্ষেত্রে কিছু লক্ষণীয় টিপস অবশ্যই আমি শেয়ার করব। আর সেটি জানতে হলে অবশ্যই পুরোটা রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন।
তো যেহেতু চুলার আঁচটা লো টু মিডিয়ামে ছিল, আমি প্রায় 6 মিনিটের মতো জাল করে নিয়েছি এবং আস্তে আস্তে রাইসটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর অবশ্যই এইভাবে নাড়ার উপরে থাকতে হবে, তা না হলে তলানিতে ধরে যেতে পারে। আর তলানিতে ধরে গেলে পায়েসটা খেতে কিন্তু একদমই পুরা পুরা স্মেল চলে আসবে, যেটা কিনা খেতে একদমই ভালো লাগবে না। তো এইভাবে আমি নাড়তে নাড়তে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর দেখুন আমার রাইসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তবে এই রাইসটাকে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে, তার আগে কিন্তু কোনো অবস্থায় পায়েসে চিনি ব্যবহার করা যাবে না। তো এটি কিন্তু একটা টিপস। তো আমরা যদি পায়েসের রাইসটা সেদ্ধ হওয়ার আগেই চিনিটা ব্যবহার করি, তাহলে কিন্তু রাইসটা একদমই সেদ্ধ হতে চায় না। তো চিনিটা দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো যেহেতু দুধের মধ্যে এলাচি এবং দারুচিনির সুন্দর একটি ফ্লেভার এড হয়ে গেছে, এই পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তা না হলে আমরা যখন পায়েসটা খাবো, এগুলো মুখের মধ্যে পড়লে খেতে একদমই ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিনি থেকে উঠে আসা পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিই। আর অবশ্যই নাড়ার উপরে থাকতে হবে, যেহেতু চিনিটা দিয়েছি সেজন্য তলানিতে ধরে যেতে পারে। এবারে রাইসটা যাতে আস্তে আস্তে না থাকে, সেজন্য আমি ডালগুটার ঘুটনিটা ব্যবহার করছি। তো আপনারা চাইলে আস্তে আস্তে পোলাওয়ের চাল ব্যবহার না করে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু পোলাওয়ের চালটা ধুয়ে নিয়ে প্রথমে আদা ভাঙা করে নিতে পারেন। তো ডালগুটার ঘুটনি ছাড়া আমি এখানে একটি স্প্যাচুলা ব্যবহার করছি, এজন্য যে যাতে সাইডে থেকে রাইসগুলোকে ছাড়িয়ে নিতে পারি। তো দেখুন পারফেক্টলি আমার রাইসগুলোকে ভালোভাবে আদা ভাঙা করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এতে আরো বেশি টেস্টি হতে এড করে দিচ্ছি কিংবা পায়েসের মিল্ক। তো এতে করে পায়েসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এটি কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন অথবা স্কিপ করতে পারবেন। তবে এভাপোরেটেড মিল্কটা দিলে এর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো আমি স্প্যাচুলা দিয়ে সাইডটাকে কিছুক্ষণ পর পর ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু এভাপোরেটেড মিল্কটা ব্যবহার করেছি, সেই মিল্কের কিছুটা দুধের পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে। আর পায়েসটা তৈরি হয়েছে কিনা সেটি অবশ্যই থিকনেস দেখেই বোঝা যায়। তো দেখুন আমার পায়েসটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো আমি এর থেকে বেশি শুকোতে যাব না। আর আমরা সবাই জানি পায়েসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। যখন এটি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটাই জমে যাবে। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মনে রাখলে আপনাদের পায়েস কিন্তু এরকমই টেস্টি হতে বাধ্য। তো আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি এবং দুটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি এবং ঘিয়ে ভাজা কিছু কিশমিশ ব্যবহার করছি। তো আপনারা চাইলে কিন্তু এইখানে কাঠবাদামটাও ব্যবহার করতে পারেন। কি দেখে নিশ্চয়ই আপনাদেরও জিভে পানি চলে এসেছে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই পায়েসের রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। যদি আমার আজকের এই রাজকীয় স্বাদের পায়েসের রেসিপিটি আপনাদের ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যদি রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।